সিনেমাটি সিনেমাটি শুরু হয় সাগেই নামের একটি ছোট্ট মেয়েকে দিয়ে, যার একটি অস্বাভাবিক প্রতিভা আছে। সে কখনোই তার অনুভূতি প্রকাশ করতে লজ্জা পায় না। যখন সে তার সহপাঠীর প্রতি ক্রাশ তৈরি করে, তখন সে তাকে তাৎক্ষণিকভাবে বলে। সে অবাক এবং আনন্দিত হয়। সে স্বীকার করে যে সেও তাকে পছন্দ করে, এবং সাগেই খুশিতে কান্নায় ভেঙে পড়ে। কিন্তু ভাগ্য নিষ্ঠুর। পরের দিনই ছেলেটি হঠাৎ করে অন্য স্কুলে স্থানান্তরিত হয়, যার ফলে তার মন ভেঙে যায়। বছর পার হতে থাকে, সাগেই বদলে যায়। তার যমজ বোন হাইগেই এবতো তার চুল আর আগের মতো সোজা থাকে না। সে ভাবতে শুরু করে যে এই পার্থক্য কি তার বাবার ঈর্ষার ফল। পরে সে গোপনে প্রতিবেশীর এক ছেলের প্রেমে পড়ে এবং এমনকি তার জন্য একটি উপহারও প্রস্তুত করে। যেদিন সে স্বীকার করার সাহস করে, ছেলেটি তার দরজায় কড়া নাড়তে আসে, কিন্তু সে হাইগেইকে দেখতে চায়, তাকে নয়। সেই তিক্ত অভিজ্ঞতা সাগেইকে নিজেকে প্রতিশ্রুতি দেয় যে সে আর কখনো স্বীকার করবে না। সমুদ্র সৈকতে হিউনের সাথে দেখা হলে সেই প্রতিশ্রুতি ভেঙে যায়। ঢেউয়ের মতো সুন্দর শরীর নিয়ে সে তাৎক্ষণিকভাবে তার হৃদয় কেড়ে নেয়। পরের দিন হিউন স্কুলে আসে, সকলের প্রশংসা কুড়িয়ে তোলে, কিন্তু সকলের অবাক করে দিয়ে সে সাগেইকে হাত নাড়ে, তাকে নিথর করে রাখে, আর তার বন্ধুরা কৌতূহলী দৃষ্টিতে তাকিয়ে থাকে। লজ্জিত হয়ে সে ব্যাখ্যা করে যে তার আগের দিন সমুদ্র সৈকতে তার সাথে দেখা হয়েছিল। ক্লাসে সাগেই মক পরীক্ষার র্যাঙ্কিং দেখে এবং হাইয়নকে শীর্ষ 100 জনের মধ্যে দেখতে পায়, যা তাকে সন্ধ্যার অধ্যয়ন কক্ষে প্রবেশের সুযোগ করে দেয়। গুজব রয়েছে যে ওই কক্ষে স্বীকারোক্তি দেওয়া প্রায় সাফল্যের নিশ্চয়তা দেয়, কিন্তু সাগেই হতাশ। তার গ্রেড যোগ্যতা অর্জনের জন্য অনেক কম। অবসর সময়ে সে এবং তার বন্ধুরা হিয়নকে বাস্কেটবল খেলতে দেখে। মেয়েদের প্রশংসায় পরিবেষ্টিত সাগেই আলাদাভাবে দেখা করার সিদ্ধান্ত নেয়। সে তাকে একটি পানীয় কিনে দেয়, তাতে তার নাম লেখে এবং ক্যান্টিনের মালিককে তা পৌঁছে দিতে বলে। কিন্তু মালিক ইতিমধ্যেই জানে যে এটি কার জন্য। সেদিন অনেক মেয়েই একই অনুরোধ করেছিল। বাইরে সাগেই তার কোকড়া চুলের বন্ধুর সাথে দেখা করে, যে হিউনের জন্য একটি জলের বোতলও ধরে আছে। স্কুলের পরে সাগেই সমুদ্র সৈকতে ফিরে আসে, আশা করে যে হিউন আবার উপস্থিত হবে। সে সমুদ্রে অপেক্ষা করে, কিন্তু তার পরিবর্তে অন্য একটি ছেলে আসে। সে তার পড়ে যাওয়ার নামের ট্যাগটি তুলে নেয়, এবং যখন তার শার্টটি পানিতে ভেসে যায়, তখন সে এটির জন্য হাত বাড়ায়, কিন্তু পড়ে যায়। সে সাঁতার কাটতে পারে না, এবং সাগেই তাকে বাঁচাতে ছুটে যায়। সে তাকে টেনে তীরে নিয়ে যায় এবং সিপিআর দেওয়ার জন্য নিচে ঝুঁকে পড়ে, কিন্তু তার ঠোঁট স্পর্শ করার আগেই সে হঠাৎ জেগে ওঠে। সাগেই ক্রোধে এবং লজ্জিত তাকে কঠোরভাবে ধমক দেয়, তবুও গভীরভাবে সে স্বস্তি পায় যে সে নিরাপদ। পরের দিন সেই একই ছেলে জিয়ং সাগেইয়ের স্কুল এবং ক্লাসে স্থানান্তরিত হয়। ঘটনার পর তার পা কাস্টের মধ্যে পড়ে এবং দুজনেই একে অপরকে চিনতে পারে। শিক্ষক তাকে পরিচয় করিয়ে দেন, প্রকাশ করেন যে জিয়ং বড়। সে একবার বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিয়েছিল, ফেল করেছিল, এবং এখন তাকে স্কুলে ফিরে যেতে হয়েছিল। সাগেই তাকে উষ্ণভাবে অভ্যর্থনা জানায়, কিন্তু সে ঠান্ডা মুখ রাখে এবং খুব কম কথা বলে। পরের দিন সকালে সে তাকে তার কাস্টের সাথে লড়াই করতে দেখে এবং সাহায্য করার জন্য জোর দেয়, যদিও সে তা প্রত্যাখ্যান করে। সুপারভাইজার অন্য ছাত্র জিয়ংকে অলসভাবে দাঁড়িয়ে থাকার জন্য ধমক দেন এবং পরিবর্তে তাকে সাহায্য করতে নির্দেশ দেন। পরে সে সাগেই তার নামে ট্যাগ না লাগানোর জন্য তিরস্কার করে। সে মিথ্যে বলে এটা নিশ্চয়ই অদৃশ্য হয়ে গেছে, যদিও সত্যি বলতে এটা এখনও জিয়ংকের কাছে আছে, যে এটা ফেরত দেয়নি। দুপুরের খাবারের সময় সাগেই এবং তার বন্ধুরা জিয়ংকের জন্য খাবার নিয়ে আসে। তাদের দয়া দিয়ে তাকে অবাক করে। যখন অন্যরা জিজ্ঞাসা করে যে সি কি সত্যিই তাকে সমুদ্র সৈকতে বাঁচিয়েছে, জিয়ং চুপ করে থাকে, কিন্তু সাগেই গর্বের সাথে ঝাঁপিয়ে পড়ে এবং কৃতিত্ব দাবি করে। হেসে সে এমনকি বলে যে এখন সে তার প্রতি কৃতজ্ঞ, তার ছাতা ধরে রাখা উচিত, তাকে খাবার আনা উচিত এবং তাদের জন্য আইসক্রিম কিনে দেওয়া উচিত। জিয়ং অস্বীকার করতে পারে না। পরে তার বন্ধুরা তাকে একটি নতুন নামের ট্যাগ দেয়। জিয়ং প্রায় আসলটি ফেরত দেয়, কিন্তু যখন সে কাউকে বলতে শুনতে পায় হয়তো যে তোমার নামের ট্যাগ নিয়েছে এটা এই জন্য করেছে কারণ তারা তোমাকে পছন্দ করে, তখন সে চুপচাপ তার হাত পিছনে টেনে নেয়। এদিকে সাগেই আবার জোর দিয়ে বলে যে তার হৃদয় কেবল হিউনের। আমি তাকে পছন্দ করি, অন্য কারো জন্য জায়গা নেই, সে ঘোষণা করে। সে যখন শেষ করে, হঠাৎ একটি বল তার দিকে উড়ে যায়। এটি প্রায় তাকে আঘাত করে, কিন্তু শেষ মুহূর্তে তাকে লাথি মেরে ফেলা হয়, আর সেখানে দাঁড়িয়ে থাকা হিউন সরাসরি তার দিকে হেঁটে আসছে। হিউন ভুল করে সাগেইকে বল দিয়ে আঘাত করার পর সে দ্রুত ক্ষমা চেয়ে নেয় এবং উদ্বেগ প্রকাশ করে। যখন সাইস তার দৃষ্টি নামিয়ে নেয়, লজ্জা পায় এবং হতবাক হয়ে যায়। তার বন্ধুরা তৎক্ষণাৎ ঠাট্টা করে বলে যে সে অবশ্যই ইচ্ছাকৃতভাবে এটি করেছে, কেবল তার সাথে কথা বলার সুযোগ খুঁজে বের করার জন্য, যদিও জিউক ব্যাপারটা মোটেও সেভাবে দেখেনি। ক্লাসে ফিরে সাইজের ঘনিষ্ঠ বন্ধুরা প্রকাশ করে যে ইনচংয়ের চুল আবার পুরোপুরি সোজা হয়ে গেছে। হতবাক হয়ে সাগেই নিজেই দেখার জন্য পাশের ক্লাসরুমে ছুটে যায়। এটা সত্য ছিল, এবং এটি এমন কিছু যা সে সবসময় স্বপ্ন দেখেছিল। যখন সে জিজ্ঞাসা করে, সে আবিষ্কার করে যে ইনচং জাংমাই সেলুনে $20,001 দামে তার চুল সোজা করেছে। কৌতূহল এবং আশা সাইজ এবং তার বন্ধুদের সেলুনে যেতে বাধ্য করে। যদিও সাইজের চুল স্বাভাবিকভাবেই খুব কোঁকড়ানো ছিল, দোকানের মালিক তাকে আশ্বস্ত করেছিলেন যে এটি রূপান্তরিত হতে পারে। বাড়ি ফিরে সে সমস্ত টাকা সংগ্রহ করে। সে টাকা জমাতে পেরেছিল, কিন্তু চিকিৎসার জন্য পর্যাপ্ত পরিমাণ টাকা ছিল না। হৃদয় ভেঙে যাওয়ায় সে আবার সেলুনে ফিরে গেল। ঠিক তখনই সে দেখতে পেল যে জিউক মালিককে মা বলে সম্বোধন করছে। তার মনে একটা অদ্ভুত ধারণা তৈরি হলো। পরের দিন সে জিউকের সাথে অস্বাভাবিক উষ্ণতার সাথে আচরণ করতে শুরু করল, তাকে আগের চেয়ে আলাদাভাবে অভ্যর্থনা জানালো। স্কুল শেষে সে সেলুনের ঠিক বাইরে তার সাথে ধাক্কা খাওয়ার ভান করে এবং হঠাৎ জিজ্ঞাসা করল যে সে সেখানে কি করছে। সে প্রকাশ করল যে সেলুনটি তার মায়ের। দ্বিধা ছাড়াই সাইজ ভিতরে দৌড়ে গেল, নিজেকে তার ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচয় দিয়েছিল এবং এমনকি তার মাকে মনে করিয়ে দিয়েছিল যে সে একবার সমুদ্র সৈকতে তার জীবন
বাঁচিয়েছিল। সে স্কুলে তার দেখাশোনা করার প্রতিশ্রুতি দিয়েছিল এবং বিনিময়ে সে তার চুল সোজা করার ইঙ্গিত দিয়েছিল। তার মা হেসে রাজি হয়েছিল, কিন্তু কেবল তার চুল সরে যাওয়ার পরে। তারপর থেকে সাইজ জিউকের দৈনন্দিন জীবনে নিজেকে পুরোপুরিভাবে জড়িত করে। সে তাকে ক্লাসে নিয়ে যেত, পাঠের সময় তাকে সাহায্য করত এবং নিশ্চিত করত যে সে নিরাপদে বাড়ি ফিরে আসবে। এমনকি সেলুন পুনরায় খোলার প্রচারের জন্য লিফলেট বিতরণে তার মাকে সহায়তা করেছিল। এক বৃষ্টির বিকেলে সে তাকে তার বাবার গুদামে আশ্রয়ের জন্য নিয়ে গেল। তার বাবার পোশাক ধার দিল, ভেতরে তার কমিক বইয়ের স্তূপ ছিল। যখন সে জিজ্ঞাসা করল যে সে কি পড়তে পছন্দ করে, জিউক স্বীকার করল যে সে কখনো পড়তে পছন্দ করে না, যা তাকে অবাক করে দিল। সে আগ্রহের সাথে তার জন্য তার পছন্দের জিনিসগুলি বেছে নিল এবং এমনকি তাকে লকের পাসওয়ার্ডও দিল, যাতে সে যে কোনো সময় আসতে পারে। একই সময়ে সাইজ এবং তার বন্ধুরা হিউনের কাছে তার স্বীকারোক্তির জন্য প্রস্তুতি নিতে অরিগামি পুঁতি ভাঁজ করতে শুরু করে। তারা শুনতে পেল যে তার প্রতিদ্বন্দ্বী মিজি 1000 ভাঁজ করছে, তাই তারা তাদের লক্ষ্য 10,000-এর উপর স্থির করে। জিউক যখন তার পরিকল্পনা শুনতে পেল, তখন সে চুপচাপ পালিয়ে যাওয়ার চেষ্টা করল, কিন্তু সাইজ তাকে থামিয়ে দিল, জোর দিয়ে বলল যে তার ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। বড়দিনের আগে তাকে তার চুল সোজা করতে সাহায্য করতে হয়েছিল। অনিচ্ছা সত্ত্বেও সে তার সাথে পুঁতি ভাঁজ করে। পরে সাগেই তার এক সহপাঠীকে সন্ধ্যার অধ্যয়ন কক্ষে তার সাথে আসন বদল করার জন্য অনুরোধ করেছিল, বিশ্বাস করেছিল যে এটি হাইয়নের কাছে স্বীকারোক্তি দেওয়ার জন্য উপযুক্ত জায়গা, কিন্তু সে প্রত্যাখ্যান করেছিল, ভয়ে যে এটি তার অভিনয়কে ক্ষতিগ্রস্ত করবে। হতাশ হয়ে সে তাকে কটাক্ষ করে বলল, তুমি কি মনে করো সেখানে স্বীকারোক্তি করলে সে তোমার মতো হয়ে যাবে? তুমি কি মনে করো হিউন অন্ধ? তুমি সুযোগ পাবে না, সময় নষ্ট করো না। তার কঠোর কথাগুলো তার আত্মাকে ভেঙে ফেলেছিল। সেই সন্ধ্যায় সাইজ কাঁদতে কাঁদতে জিউকের বাড়িতে চলে গেল। সে অরিগামি পুঁতির জারটি তার কাছে রেখে গেল, তারপর মুখ ফিরিয়ে নিল এবং চুপচাপ চলে গেল। পরে যখন সে তার বাবার গুদামে ফিরে এলো, তখন সে দেখতে পেল দরজাটি খোলা। ভেতরে জিউক কমিক্স পড়তে বসেছিল, এখনও তার স্বপ্নকে আঁকড়ে ধরেছিল। সাইজ বলল যে তার চুল সোজা হলেই সে হিউনের কাছে স্বীকার করবে। বিশ্বাস করেছিল যে এটাই একমাত্র উপায় যে সে তাকে পছন্দ করবে। এরপর সিউক গত কয়েকদিন ধরে গোপনে তার জন্য ভাঁজ করে রাখা অরিগামি পুঁতি ভর্তি একটি জার বের করল। সাইজি যখন জিজ্ঞাসা করল যে এই পুঁতির আসল অর্থ কি, তখন সে হতবাক হয়ে গেল। সে মৃদুস্বরে উত্তর দিল, এগুলো আমার, তোমার এবং আমার সমস্ত বন্ধুদের অনুভূতি ধারণ করে। হিউন আমাকে প্রত্যাখ্যান করলেও আমি এই জারটি আমাদের একসাথে কাটানোর সময়ের স্মৃতি হিসেবে রাখব। পরের দিন সাইজি জিউকের বাড়িতে তাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য পৌঁছায়, কিন্তু তার পা ইতিমধ্যেই দাগমুক্ত দেখতে পায়। সে খুব রোমাঞ্চিত হয়ে ওঠে। তার মা তাকে তার প্রতিশ্রুতির কথা মনে করিয়ে দেন যে একবার সে সুস্থ হয়ে গেলে অবশেষে সে তার চুল সোজা করতে পারবে। সাইজি হেসেছিল, কিন্তু হিউনের কাছে তার পরিকল্পিত স্বীকারোক্তির আগের দিন পর্যন্ত অপেক্ষা করার সিদ্ধান্ত নেয়। স্কুলে ছাত্ররা সর্বশেষ মক পরীক্ষার ফলাফল ঘিরে জড়ো হয়েছিল। সকলের অবাক করার জন্য জিউকের নাম শীর্ষস্থানীয়দের মধ্যে উঠে আসে। সে জেনে অক্লান্ত পরিশ্রম করেছিল যে সাইজির সন্ধ্যার অধ্যয়ন কক্ষে স্থান পাওয়ার জন্য কারো প্রয়োজন। জিউক আসন পরিবর্তন করার প্রস্তাব দেওয়ার পর, যাতে সাইজি অধ্যয়ন কক্ষে প্রবেশ করতে পারে এবং স্বীকারোক্তির তার ইচ্ছা পূরণ করতে পারে, প্রথমবারের মতো সাইজির হৃদয়গ্রাহী আলোকিত হয়। কিন্তু সে উদযাপন করার আগেই তার কাছে আরেকটি অপ্রত্যাশিত খবর পৌঁছে গেল। খবর ছড়িয়ে পড়ে যে হাইয়েন, যে ছেলেটিকে সে ভালোবাসত, সে পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে। মনে হচ্ছিল যেন ভাগ্য আবারও তার জীবন নিয়ে খেলছে। একদিন একজন প্রতিবেশী সাইজির বাড়িতে এসে তার মায়ের সাথে জাংমির পরিবার, যারা হেয়ার স্যালুনের মালিক, সম্পর্কে কথা বলেন। তারা বলেন জাংমির ছেলে জিউক স্কুলের অন্যতম মেধাবী এবং তার বাবা একটি নামিদামি বিশ্ববিদ্যালয় হাসপাতালের অধ্যাপক। সির মা ভাবছিলেন কেন এত সফল পরিবার এখানে চলে যেতে বাধ্য হবে। প্রতিবেশী বেদনাদায়ক সত্যটি ব্যাখ্যা করেছিলেন। স্বামী ঈর্ষায় ক্ষতবিক্ষত ছিলেন, প্রায়শই স্ত্রীর সাথে খারাপ ব্যবহার করতেন এবং তার হতাশা তার ছেলের উপর চাপাতেন, যার ফলে ছেলেটি আহত, বিচ্ছিন্ন এবং স্কুল এবং পরীক্ষা বাদ দিতে বাধ্য হতো। পাশে বসে থাকা সাইজি সবকিছু শুনতেন এবং তার হৃদয় ব্যথা করত। সেই সন্ধ্যায় তার বাবার গুদামের পাশ দিয়ে যাওয়ার সময় সাইজি লক্ষ্য করতেন আলো জ্বলছে। ভেতরে তিনি তার বাবাকে জিউকের সাথে ইনস্ট্যান্ট নুডলস ভাগাভাগি করতে দেখেন। তার বাবা তাকে একটি ডিসপোজেবল ক্যামেরাও দিয়েছিলেন, বলেছিলেন যে ভেতরে আরও অনেক ক্যামেরা আছে এবং সে যখন খুশি সেগুলি ব্যবহার করতে পারে। পরের দিন সকালে স্কুলে সাইজি আসন্ন পিকনিকের একটি পোস্টার লক্ষ্য করেছিলেন। তৎক্ষণাৎ সে এটিকে হিউনের কাছে স্বীকার করার উপযুক্ত সুযোগ হিসেবে কল্পনা করতে শুরু করে। যখন সে এবং তার বন্ধুরা পরিকল্পনা নিয়ে আলোচনা করছিল, তখন হাইউন চলে গেল। সর্বদা হিসেবে সে সাইজির দিকে হাত নাড়ল এবং আবারও তার হৃদয় নাচতে লাগল। জিম ক্লাস চলাকালীন সবাই হ্যান্ডবল খেলার জন্য জুটি বাঁধল। একটি মেয়ে দ্রুত হিউনের সাথে অংশীদারিত্ব করে, সিকে জিউকের সাথে দলবদ্ধ হতে দেয়। খেলাটি উত্তেজনাপূর্ণ হয়ে ওঠে। হিউন নীল দলকে লক্ষ্য করে এবং সি প্রায় আঘাত পেতে শুরু করে, কিন্তু জিউক তাকে বারবার রক্ষা করে। তারপর প্রেমের এক বেপরোয়া মুহূর্তে সাইজি হিউনকে রক্ষা করার জন্য নিজেকে বলের সামনে ঝাঁপিয়ে পড়ে, এমন একটি কাজ যা জিউককে তীব্র হতাশ করে। সেই সন্ধ্যায় সাইজি হিউনের কাছ থেকে একটি ভয়েস বার্তা পান, যেখানে খেলা চলাকালীন তাকে বাঁচানোর জন্য তাকে ধন্যবাদ জানানো হয়েছিল। সে অত্যন্ত আনন্দিত হয়েছিল, কিন্তু কিছুক্ষণ পরে আরেকটি বার্তা আসে, এবার জিউকের কাছ থেকে। তার কণ্ঠস্বর উদ্বেগে ভরা। সে জিজ্ঞাসা করল যে সে ব্যথা করছে কিনা, তাকে পিছনে ফেলে আসার জন্য নিজেকে তিরস্কার করল এবং তাকে একগুয়ে না হয়ে দ্রুত আরোগ্যের জন্য মলম কিনতে বলল। সাইজির আবেগ দুটোই ঘুরপাক খাচ্ছিল, একটি তাকে আনন্দে ভরিয়ে দিল, অন্যটি উষ্ণতা এবং বিভ্রান্তিতে। পরে সে স্যালুনে গেল, যেখানে জিউকের মা তাকে চুল ধুতে বললেন। পরিস্থিতির ঘনিষ্ঠতায় দুজনেই অস্বস্তি বোধ করল, কিন্তু যখন জিউক ভুল করে শ্যাম্পুর আগে কন্ডিশনার লাগিয়ে দিল, তখন তার মা বিভ্রান্তিতে ভ্রু কুচকে গেল। সে আরো ভালো জানত সে কখনো এমন ভুল করেনি। সে দ্রুত নিজেকে ক্ষমা করে দিল এবং সাইজি তার অনুভূতি সন্দেহ করতে শুরু করল। স্কুল পিকনিক এসে গেল। বাস ভরে যাওয়ার সাথে সাথে সাইজি সোজা চকচকে চুল নিয়ে এগিয়ে গেল, যা সবাইকে অবাক করে দিল। পিছনে বসে জিউক চুপচাপ দেখছিল, তার মেজাজ কালো ছিল। পিকনিকের জায়গায় সাইজি সাবধানে তার কাগজের পুঁতির জার হিউনের সিটে রাখল।
সেই রাতে দলটি তার স্বীকারোক্তির জন্য একটি বিশেষ জায়গা সাজিয়েছিল। তীরের সাহায্যে হায়ান এসে পৌঁছাল। সেখানে কেবল সাইককে অপেক্ষা করতে দেখে অবাক হয়ে গেল। সে তার সোজা চুলের প্রশংসা করল, পুঁতির পাত্রের প্রশংসা করল এবং তাকে বাঁচানোর জন্য আবার ধন্যবাদ জানাল। তারপর হিয়ন সেদিন সমুদ্র সৈকতের কথা উল্লেখ করে বলল কেবল তারা দুজনেই এটা জানত। সাইক স্থবির হয়ে গেল। সে জানত না যে জায়কও সেখানে ছিল। সেই মুহূর্তে সে জায়ককে চুপচাপ চলে যেতে দেখল। তার হৃদয় শক্ত হয়ে গেল এবং স্পষ্টতা তার উপর ভেসে গেল। সে হিয়নের দিকে তাকিয়ে স্বীকার করল, আমি তোমাকে খুব পছন্দ করি এবং আজ রাতে তোমাকে এখানে স্বীকার করার জন্য এনেছি। কিন্তু যখন আমি কথা বলতে যাচ্ছিলাম তখন আমি অন্য কারো কথা ভাবতে থাকলাম। আমি বিশ্বাস করতাম যে পছন্দের জন্য কারো চোখে সুন্দর হওয়ার জন্য নিজেকে পরিবর্তন করতে হবে, কিন্তু যখন আমি তার সাথে থাকি তখন আমি কখনোই পরিবর্তনের প্রয়োজন অনুভব করি না। আমি কেবল নিজের মতো থাকতে পারি। সে যার কথা বলেছিল সে আর কেউ নয়, সে জিউক। সাইক দলে ফিরে এলো। তার বন্ধুরা তার স্বীকারোক্তি সফল হয়েছে কিনা জানতে আগ্রহী। সে কোনো উত্তর দিল না, পরিবর্তে তার চোখ চুপচাপ জায়ককে অনুসরণ করল। পরের দিন জায়ক আসলে কি ঘটেছে তা না জেনে প্রতিটি মোড়ে সাইককে এড়িয়ে চলল। সেই রাতে সে গুদামে আলো জ্বলতে দেখল। সে বাইরে দ্বিধাগ্রস্ত হয়ে পড়ল। নিজের আবেগে ভেঙে পড়ার আগে অবশেষে ভেতরে পা রাখল। জানত যে সাগেই সেখানে অপেক্ষা করছে। গুদামের ভিতরের টেবিলে সাইক চুপচাপ জুকের জন্য নতুন বই প্রস্তুত করেছিল। তারা দুজন কিছুক্ষণ চুপচাপ বসেছিল, চুপচাপ ভাঙার সাহসও করল না। অবশেষে সাগেই তার দিকে ফিরে মৃদুস্বরে জিজ্ঞাসা করল, তুমি কি স্বীকারোক্তিতে কি ঘটেছিল তা জানতে আগ্রহী নও? তুমি কি জানতে চাও না? সে স্বীকার করল যে সে হায়ানের কাছে স্বীকার করেনি। অবাক হয়ে যুগ জিজ্ঞাসা করল, কেন? সাইক মৃদু হেসে উত্তর দিল, কারণ আমি পড়াশোনায় মনোযোগ দিতে চাই, কিন্তু অন্যদের বলবো না। আমি তাদের হতাশ করতে চাই না। যখন বিশ্ববিদ্যালয়ের প্রবেশিকা পরীক্ষা আসবে তখন আমাকে একটা বড় মিষ্টি কিনে দাও, হয়তো এটা আমাকে আরও ভালো করতে সাহায্য করবে। পরের দিন স্কুলে সাইগের হৃদয় একটু ডুবে গেল যখন সে জিউককে কোকড়ানো চুলের মেয়েটির সাথে কথা বলতে দেখল। ঈর্ষার ঝিকিমিকি শুরু হয়ে গেল, যদিও সে তা লুকানোর চেষ্টা করছিল। সেই রাতে জিউকের মা সোফায় বসে থাকা একটি বড় উপহার দেখতে পান। যখন তিনি এটি সম্পর্কে জিজ্ঞাসা করেন, জিউক ব্যাখ্যা করেন যে সাগেই তাকে সত্যি একটি বড় ক্যান্ডি কিনতে বলেছিলেন। তারপর সে তার মাকে বলে যে সে পরের বছর বিশ্ববিদ্যালয়ে প্রবেশিকা পরীক্ষা দেওয়ার ইচ্ছা পোষণ করে। হতভাগ হয়ে তিনি তাকে মনে করিয়ে দেন যে সে একবার বলেছিল যে সে এটি নেওয়ার চেয়ে মরে যেতে পছন্দ করবে। এর কিছুক্ষণ পরেই জিউক সাইগের বাড়িতে যায়। তার জন্য তার অনুরোধ করা বড় আকারের ক্যান্ডি উপহারটি নিয়ে আসে। যখন সে চলে যাওয়ার জন্য ঘুরে দাঁড়ায়, সাগেই হঠাৎ তাকে থামিয়ে জিজ্ঞাসা করে যে সে কি সরাইখানার কাছে আছে কিনা। দ্বিধা ছাড়াই সে তাকে আশ্বস্ত করে যে সে নেই। তারপর তার পরীক্ষার জন্য তার ভাগ্য কামনা করে সে চলে যায়। প্রবেশিকা পরীক্ষার দিন এসে গেল। শুভাকাঙ্ক্ষীদের মধ্যে সাগেই একটি বিশেষ চমক পেয়েছিলেন, একটি প্রফুল্ল ভালুকের মাস্কটের কাছ থেকে একটি বিশাল উপহারের ব্যাগ। যখন পোশাকটি খুলে গেল, এটি আর কেউ ছিল না, জিউক। তার হৃদয় উষ্ণতায় ভরে উঠল। পরবর্তী দিনগুলিতে ফলাফলের অপেক্ষায় থাকাকালীন সাইগের দল মশলাদার ভাতের কেক খেতে জড়ো হয়েছিল, কিন্তু সাগেই নিজেকে অজুহাত দেখিয়েছিল, বলেছিল যে তাকে তার মাকে সাহায্য করতে হবে। জিউকও দাবি করেছিল যে তার বাড়িতে কিছু কাজ আছে। সন্দেহজনকভাবে দলটি অনুসরণ করেছিল এবং তাদের অবাক করে দিয়ে তারা দেখতে পায় যে সাইগ এবং জিউক গোপনে দেখা করছে। তারা তাদের চোখকে বিশ্বাস করতে পারল না। পরে সাইগ এবং জিউক যেখানে তাদের প্রথম দেখা হয়েছিল সেই সৈকতে ফিরে আসে। সাগেই তাকে জিজ্ঞাসা করে কেন সে সেদিন সমুদ্রে ঝাঁপিয়ে পড়েছিল। যখন সে ব্যাখ্যা করে যে সে দুঃখে আচ্ছন্ন ছিল, ঢেউ তাকে ভাসিয়ে নিতে দিলে কি হতে পারে তার চিন্তাভাবনা করতে থাকে, তখন তার চোখ অন্ধকার হয়ে যায়। কিন্তু তারপর জলের মধ্য দিয়ে সে তাকে সাঁতার কাটতে দেখে। তার উপস্থিতি তাকে আবার জীবিত করে তোলে। ধীরে ধীরে সে এতক্ষণ ধরে রাখা নামের ট্যাগটি তার হাতে তুলে দেয়, স্বীকার করে যে সে তাকে যে ব্যক্তি বাঁচিয়েছিল তার কথা মনে করানোর জন্য এটি ধরে রেখেছিল। সে আলতো করে তার হাত ধরে তার চোখের দিকে তাকিয়ে বলে যে সে তাকে ভালোবাসে। বাড়ি ফেরার পর দুজনের কেউই আলাদা হতে চাইছিল না। হাত দুটো আঁকড়ে ধরেছিল যতক্ষণ না সাগেই ঝুঁকে পড়ে তার ঠোঁটে একটি লাজুক কোমল চুম্বন দেয়। তার গাল জ্বলে উঠল, কিন্তু তার হৃদয় শান্তিতে ভরে উঠল। বাড়ি ফেরার পর জিউকের মা তাকে বললেন যে রবিবার তাকে নতুন হেয়ার ড্রায়ার নিতে সিওল যেতে হবে। সে জিজ্ঞাসা করল যে তার সাথে তার যাওয়ার প্রয়োজন আছে কিনা, কিন্তু সে মাথা নাড়িয়ে দোকান দেখাশোনা করার জন্য তাকে পিছনে থাকতে বলল। পরের দিন সাইগের একটি পারিবারিক পিকনিক ছিল। যাওয়ার আগে সে জিউককে ফোন করতে ভোলেনি এবং তাদের কথোপকথনের সময় সে তাকে রবিবারের কথা মনে করিয়ে দিতে থাকে, যেদিন তাদের প্রতিশ্রুত দিনের দিন ছিল। এর ঠিক পরেই সাগেই তার ক্লোজ বন্ধুদের ডেকে পাঠায়। সে তাদের সমুদ্র সৈকতে জিউকের সাথে তার বড় স্বীকারোক্তির জন্য সবকিছু প্রস্তুত করতে সাহায্য করে। অবশেষে সেই বিশেষ রবিবার এসে পৌঁছল। যখন দলটি জায়গাটি সাজাতে ব্যস্ত ছিল তখন সাগেই এবং জিউক অলরেডি পৌঁছে গিয়েছিল। এটি দেখে সবাই দ্রুত পরিকল্পনা অনুযায়ী নির্দিষ্ট অবস্থানে চলে গেল। একটু দূরে দাঁড়িয়ে সাগেই তার বন্ধুদের থামতে ইঙ্গিত করল, কিন্তু তারা তার অর্থ বুঝতে পারল না। ঠিক সেই মুহূর্তে জিউক কারো কাছ থেকে একটি টেক্সট মেসেজ পেল এবং বলল যে তাকে ফোন করার জন্য সরে যেতে হবে। ওই মুহূর্তে জিউক একটি মেসেজ পেল। তার মুখ বিষণ্ণ হয়ে গেল। তার মা হাসপাতালে ভর্তি ছিলেন। সাগেইয়ের কাছে ক্ষমা চেয়ে সে সিওলে দৌড়ে গেল। হাসপাতালে জিউক তার মাকে অচেতন অবস্থায় দেখতে পেল এবং তার বাবা তার পাশে ঠান্ডাভাবে দাঁড়িয়েছিলেন। তার বাবা দাবি করেন যে তিনি সিঁড়ি থেকে পড়ে গেছেন। তারপর উদ্বেগ দেখানোর বদলে তিনি তার উপর দোষারোপ করেন, বলেন যে সে জিউকের পড়াশোনা নষ্ট করেছে এবং মা হিসেবে ব্যর্থ হয়েছে।
সি তার মুঠিমুঠি করে বললেন, নিশ্চিত হন যে তার বাবা মিথ্যা বলছেন। নিশ্চিত হলেন যে তার মাকে ধাক্কা দেওয়া হয়েছে। তার বাবা তার রাগ উপেক্ষা করলেন এবং তাকে বাড়িতে যেতে বললেন। দিন কেটে গেল এবং কেউ জিউকের কাছে পৌঁছাতে পারল না। সাইজ এবং তার বন্ধুরা যখন তার বাড়িতে গেল, তারা দেখতে পেল যে দোকানটি ভাড়ার জন্য সাইনবোর্ড দিয়ে বন্ধ। বিভ্রান্ত এবং চিন্তিত সির মনে পড়ল যে তার বাবা সোল ন্যাশনাল ইউনিভার্সিটি হাসপাতালের একজন অধ্যাপক ছিলেন। হতাশ হয়ে সে শহরে বাসে করে গেল। হাসপাতালে সে রুগীর জ্যাংমিরের খোঁজ নিল এবং তাকে সেই ঘরে নিয়ে যাওয়া হলো যেখানে সে এক শীতল কথোপকথন শুনতে পেল। জিউকের বাবা ঠান্ডা গলায় তার স্ত্রী ও ছেলেকে বললেন যে তারা অবিলম্বে আমেরিকা চলে যাচ্ছে। যদি তারা আবার বাড়ি ফিরে আসে, তারা কখনো তার হাত থেকে রেহাই পাবে না। মা ও ছেলের মুখ দিয়ে অশ্রুধারা বইছিল। কেউই যেতে চাইছিল না, বরং উভয়ই শক্তিহীন ছিল। দরজার বাইরে দাঁড়িয়ে সাইজ প্রতিটি শব্দ শুনতে পেল। ভয়ে তার বুক কেঁপে উঠল। সেই রাতে সাইজ একটি পাবলিক ফোনে ডায়াল করল। জিউকের কণ্ঠস্বর উত্তর দিলে সে নিথর হয়ে গেল এবং তারপর হৃদয়বিদারক শব্দগুলি তার ঠোঁট থেকে বেরিয়ে এলো। সে তার প্রতি তার সমস্ত অনুভূতি অস্বীকার করল। ফোনের মধ্য দিয়ে সাইজের কণ্ঠস্বর কেঁপে উঠল যখন সে জোর করে কথাগুলো বলল, আমি তোমাকে কেবল বন্ধু হিসেবে দেখেছি। আমি তোমাকে এটা বলছি যাতে তুমি ভুল না বোঝো। এখন থেকে আমাদের আর একে অপরের সাথে দেখা করার দরকার নেই। সে এটা বলেছিল কারণ তার হৃদয় চায়নি, বরং কারণ সে বুঝতে পেরেছিল যে সে যে অসম্ভব পরিস্থিতির মুখোমুখি হচ্ছে। সে চাইছিল না যে সে তার জন্য সবকিছু ত্যাগ করুক। সেই রাতে সাইজ অবিরাম কেঁদেছিল, কারণ সে জানত যে এই শেষবারের মতো সে তার সত্যিকারের ভালোবাসার ছেলেটির সাথে কথা বলতে পারবে। কয়েকদিন পরে স্কুলটি স্নাতক অনুষ্ঠানের আয়োজন করেছিল। সাইজ তার বাড়ির শিক্ষককে অবাক করে দিয়ে সম্মানের সাথে স্নাতক ডিগ্রি অর্জন করে। তবুও যখন সে ছবি তোলার জন্য হাসছিল এবং তার সার্টিফিকেট ধরেছিল, তখনও তার হৃদয় ভারী ছিল। তার ক্লাসের বার্ষিক বইয়ের ছবিগুলি দেখে জিউকের জন্য তার আকাঙ্ক্ষা আরও তীব্র হয়ে ওঠে। তার স্মৃতির ভার সহ্য করতে না পেরে সাইজ গুদামে যায়, যেখানে তাদের ভাগ করা সমস্ত মুহূর্ত সময়ের সাথে সাথে জমাট বেঁধে যায়। একটি বইয়ের তাকে সে জিউকে রেখে যাওয়া একটি নোটবুক খুঁজে পায়। এর প্রচ্ছদে তার হাতে লেখা শব্দগুলি ছিল লাভ ক্রনিকল। ভিতরে সে তার এবং তাদের বন্ধুদের দলের ছবির পর ছবি আবিষ্কার করে। প্রতিটি ছবিতে জিউক ছোট ছোট নোট লিখেছিল, যেখানে তার অভিব্যক্তিগুলো ফুটে উঠেছিল। খুশি হোক বা দুঃখী, হাসি হোক বা কাঁদুক, সে তার সবকিছুই ভালোবাসত। সে নিখুঁত ছিল বলে নয়, বরং কেবল এই কারণে যে সে সাইজ ছিল। সে কেবল সেই মেয়েই ছিল না যে একবার তাকে সমুদ্র সৈকতে বাঁচিয়েছিল। সে সেই মেয়ে ছিল যে তাকে তার জীবনের অন্ধকার থেকে বের করে এনেছিল, যে তাকে তার নিজের দুঃস্বপ্ন থেকে বাঁচিয়েছিল। একবার সে তার নামের ট্যাগটি ধরেছিল যেন এটি তার জীবনরেখা, কিন্তু এখন তার আর প্রয়োজন নেই, কারণ তার নাম, তার উপস্থিতি তার হৃদয়ে খোদাই করা হয়েছিল। সাইজ যখন নোটবুকের প্রতিটি পৃষ্ঠা উল্টাতে লাগল, তখন তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ল। তার সামনে একটি সুন্দর ভালোবাসা প্রকাশিত হল। তবুও এটি এত দূরে, কেবল নাগালের বাইরে মনে হচ্ছিল। হতাশায় সমুদ্র সৈকতে ঘুরে বেড়াতে সে জিউককে একটি বার্তা পাঠালো, আজ আমি তোমার সাথে দেখা করতে পারছি না, আমার ভালো লাগছে না। এটি ছিল সেই ধরনের অজুহাত যা সে আগে ব্যবহার করেছিল, এমন একটি বার্তা যা সে কখনো ভাবেনি যে সে উত্তর দেবে। কিন্তু এবার তার উত্তর ছিল ভিন্ন। সে উত্তর দিল, তুমি আমার কাছে ঠিক সুন্দর দেখাচ্ছে। তার ফোন বেজে উঠল এবং কিছু বোঝার আগেই পিছন থেকে একটি পরিচিত কণ্ঠস্বর তার নাম ধরে ডাকল। সে ঘুরে দাঁড়ালো এবং দেখল সে বলল, ঠিক বালির উপর দাঁড়িয়ে আছে। অবিশ্বাস প্রচণ্ড স্বস্তিতে পরিণত হল। সাইজ দৌড়ে এগিয়ে এসে তার চারপাশে হাত বুলিয়ে দিল, কাঁদতে কাঁদতে ক্ষমা চাইতে লাগল। সে স্বীকার করল যে সে মিথ্যা বলেছে, যে নিষ্ঠুর কথাগুলো সে কখনো মানেনি। সে কখনো তাকে মিস করা বন্ধ করেনি, কখনো তাকে ভালোবাসা বন্ধ করেনি। অবশ্যই জিউক বুঝতে পেরেছিল। শান্ত চোখে সে তার ব্যাগে হাত দিয়ে কাগজের পুঁতি ভর্তি একটি জার বের করল। সে ব্যাখ্যা করল, প্রতিটি তার স্মৃতির প্রতিনিধিত্ব করে, এমন মুহূর্ত যা সে কখনো ভুলতে চায়নি। অশ্রু তাদের দৃষ্টি ঝাপসা করে দিল যখন তারা একে অপরের সাথে আঁকড়ে ধরেছিল, আবেগে আচ্ছন্ন হয়ে পড়েছিল যা তারা আর ধরে রাখতে পারছিল না। তাদের বন্ধুরা যারা কাছাকাছি লুকিয়েছিল, তারা ছুটে বেরিয়ে এসে উল্লাস করছিল। এই সুন্দর দম্পতি পুনর্মিলন উদযাপন করছিল। প্রকাশ্যে স্বীকারোক্তির প্রয়োজন ছিল না, কোনো বিশাল মঞ্চের প্রয়োজন ছিল না। যা তাদের একসাথে বেঁধেছিল তা অনেক বড় ছিল। তাদের হৃদয়ের সত্য অটল এবং অবর্ণনীয়। এবং তাই তাদের গল্প, মিথ্যা চুলের প্রেমের গল্প, শেষ হয়ে গেল। তাদের প্রেমের গল্পটি নাটকীয় হতে পারে, কিন্তু সাবস্ক্রাইব বোতামটি টিপলেই আসল সুখী সমাপ্তি। যদি আপনি আরও হৃদয়স্পর্শী প্রেমের গল্প চান, তাহলে লাইক, ফলো এবং